সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি ২১ রাতের আজকের আয়োজনে এবং এই পুরো সময়টা জুড়ে আজ আপনাদের সাথে আমি থাকছি ফেরদৌসী আহমেদ। দর্শক, নিত্য দিনের নাভিশ্বাস, নিত্যপণ্যের বাজারে অস্বস্তি, মানুষের পকেট ভর্তি টাকা নিয়ে বাজারে ঢোকা কিন্তু অর্ধ ফাঁকা ব্যাগ নিয়ে বাসায় ফেরা, এই যখন পরিস্থিতি তখন আসলে কি কারণে নিত্যপণ্যের বাজারের এই অবস্থা, কেন মানুষ পারছে না সেই স্বস্তির জায়গাটায় দাঁড়াতে এবং তার যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো কিনে বাড়ি ফিরতে, সেই কারণগুলো কোথায় আসলে সেগুলো খুঁজে দেখবার চেষ্টা করব ২১ রাতের আজকের আয়োজনে। এবং এই আলোচনায় আমরা যাব যাদেরকে পেয়েছি, যারা মূলত এই আলোচনাটাকে বেগবান করবেন। শুরুতেই তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। রয়েছেন স্টুডিওতে সাজ্জাদুর রহমান, এডিটর, বিজনেস ইনসাইডার বাংলাদেশ, এবং আমাদের সাথে আরও স্টুডিওতে উপস্থিত রয়েছেন হাজি মোহাম্মদ মাজেদ, আমদানিকারক ও সাধারণ সম্পাদক, পেঁয়াজ সমিতি, শ্যামবাজার, ঢাকা। এবং ভার্চুয়ালি আমাদের কাছে সময় দিয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন ভার্চুয়ালি মোস্তফা আজাদ বাবু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এফবিসিসিআই। শুরুতেই আমি আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি ২১ রাতের আজকের আয়োজনে। খুব সংক্ষিপ্ত ভূমিকায় যেটা বলবার চেষ্টা করছিলাম যে নাভিশ্বাস সাধারণ মানুষের, কারণ তাদের সীমিত আয় দিয়ে যখন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে ঢুকছেন, কিন্তু একের পর এক দাম বেরিয়ে যাচ্ছে, মূল্য বৃদ্ধিতে তারা সেই স্বস্তির জায়গাটা খুঁজে পাচ্ছেন না। কেন খুঁজে পাচ্ছেন না, কি মনে হচ্ছে সার্বিক পরিস্থিতি আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে? ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি আপনি ইউর রাইট যে এখন বাজারে প্রতিটা পণ্যেরই অলমোস্ট কোনো জিনিসেরই দাম কমছে না, সবই বাড়তির দিকে। তো করোনার মধ্যে ক্রেতা বা সাধারণ জনগণের জন্য এটা খুবই তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হচ্ছে এই সময়টা পার করা। তো এগুলোর আসলে কিছু কারণ আছে। আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা যদি দেখি, প্রতিটা পণ্যেরই আসলে দাম বেড়ে গেছে সিগনিফিক্যান্টলি। সেটা আপনার ক্রুড অয়েল বলেন, আপনার গ্যাস বলেন, আপনি হুইট, রাইসটা একটু স্লাইটলি ডাউন, বাট হুইটের প্রাইসও অনেক ইনক্রিজ করেছে, পাম অয়েল করেছে, স্টিল করেছে। সো এই সব কিছু আসলে আপনি এটা কেন বাড়লো সাডেনলি, সেটারও কিছু অ্যানালাইসিস আছে। যে ইন্টারন্যাশনাল মার্কেট, আপনি গ্লোবালি তো কোভিডের কারণে একসময় সব কিছু অফ ছিল, অনেক ফ্যাক্টরি চলেছে আপনার আন্ডার ক্যাপাসিটিতে চলেছে। তো রিসেন্টলি এই যে গত কয়েক মাসে আপনি দেখবেন যে অনেকটা আসলে শুধু বাংলাদেশটা, আমরাও যেমন এই অগাস্টের লকডাউনের পরে সো অ্যাজ ইফ কোনো করোনা নেই এরকম একটা সিচুয়েশন, সব কিছু ওপেন, লোকজনের চলাফেরাটা খুব সাধারণভাবে চলছে। তো এইসব কারণে ধরেন যে একটা চাহিদার বৃদ্ধি পেয়েছে হঠাৎ করে, তো সেটা আবার মিট করতে পারছে না সাডেনলি। আপনি একটা ফ্যাক্টরি যখন ধরেন যে বন্ধ থাকে বা আন্ডার ক্যাপাসিটিতে চলে, সো একটা ফুল ক্যাপাসিটিতে বা এটারে অপারেট করে একটা স্টেজে আসতে আগের লেভেলে এটা সময় দরকার হয়। সো তারা এই সাপ্লাইটা দিতে পারছে না। আমি যদি লোকাল মার্কেটের একটা উদাহরণ দিই এই বিষয়ে, ধরেন আমাদের মুরগির দামটা বেড়ে গেছে হঠাৎ, মুরগি এবং ডিমটা বেড়েছিল, সেটা রিসেন্টলি একটু কমেছে, তারপরেও এখনও বেশি আছে। বাট মুরগির দামটা ধরেন যে এটা 50% বেড়েছে। হ্যাঁ, তো সেটা কেন বেড়েছে? মূলত হচ্ছে দুইটা কারণ। একটা হচ্ছে যে ধরেন হোটেল রেস্টুরেন্ট অফ ছিল, অনেক মাস অফ ছিল, তো এগুলো চালু হয়ে গেছে। তো চালু হওয়াতে ওইখানে একটা চাহিদা বেড়েছে। সেকেন্ড কারণটা হচ্ছে আপনার, তাহলে কি হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকার কারণে উৎপাদন কমে গিয়েছিল? ইয়েস, সেটা বলছি। সেকেন্ড কারণটা হচ্ছে গত 1.5 বছরে আমাদের এই পোলট্রি সেক্টরেতে একটা রেভলিউশন হয়েছিল, জানেন যে আমাদের মুরগির মাংস এবং ডিমের একটা আমরা সাফিসিয়েন্ট হয়েছিলাম। কিন্তু গত 1.5 বছরে আপনি এই পোলট্রি সেক্টরে ছোট ছোট ফার্ম যারা অ্যাটলিস্ট 10,000 ফার্ম তারা বন্ধ হয়ে গেছে, তারা এটা সার্ভাইভ করতে পারে নাই। তারা ছোট, ধরেন যে একজন লোকই সেটা অপারেট করে, তো তারা এগুলো টিকতে পারেনি। তো যার ফলে হয়েছে যে যারা একটু বড় তাদের হাতে আপনার এই বিজনেসটা চলে গেছে। সো এখানে কিন্তু তাদের একটু মনোপলি করার সুযোগ তো আছে, যেহেতু বড় অল্প কিছু ফার্ম, খুব বেশি না, সো তারা মার্কেটটা ডমিনেট করে। সো এক্ষেত্রে হতে পারে যে ধরেন যে এই যে রিসেন্ট প্রাইস হাইকে আপনি কিন্তু চিকেনটা এখন কোনো
এটা লাক্সারি ফুড আইটেম না, ইট ইজ ভেরি কমন। গ্রামের লোকজনও একটা ব্রয়লার মুরগি কিনে তারা খেতে পারে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে মাছের থেকেও কম দাম। তো সেটা ধরেন যে ব্রয়লার মুরগি এখন 120-25 টাকার মুরগি 175 টাকা উঠেছে। সেক্ষেত্রে আপনি যে বললেন যে বিজনেস আসলে কিছুটা বড়দের হাতে চলে গেছে, সেই জায়গাটা থেকে কি বড়দের মধ্যে কোনো ধরনের জোটবদ্ধ হওয়া, মূল্যটা বৃদ্ধি করা, এরকম কি আপনি আশঙ্কা দেখছেন বা এরকম Yes. ইঙ্গিত করছেন? Yes, এই সেটা জায়গাটা হতে থেকে পারে। তাহলে একটু আসতে চাই মোস্তফা আজাদ বাবু, আপনার কাছে ব্যবসা আসলে অনেকটাই বড়দের হাতে চলে গিয়েছে। এই করোনাকালীন সময়টাতে যারা ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন তারা অনেকেই তাদের ব্যবসা গুটিয়ে ফেলেছেন। সেই পোলট্রি শিল্পের কথাই যেটা সাজ্জাদুর রহমান বলছিলেন, ইঙ্গিত করছিলেন, সেই জায়গাটায় বড়রা অনেক বেশি জোটবদ্ধ হয়ে এক ধরনের এই মূল্য বৃদ্ধির ঘটনা ঘটাচ্ছে কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ। সাজ্জাদুর রহমান সাহেব যে কথাটা বলেছেন যে করোনাকালীন সময়ে অনেক ছোট ছোট ব্যবসায়ী বা ছোট ছোট পোল্ট্রি ফার্ম, উনি মুরগির কথা বলেছেন। জি জি। আসলে করোনাকালীন সময়ে বাজারে রেস্টুরেন্ট, হোটেল এবং মানুষের চাহিদা কমে যাওয়ার কারণে এইসব পোল্ট্রি শিল্পগুলো অনেকটা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে না পারার কারণে হয়তো কম দামে বিক্রি করে দিয়ে তারা পুঁজি হারা হয়েছেন, এবং হওয়ার ফলে এই ছোট ছোট শিল্পগুলো হয়তো বিলীন হয়ে গেছে। এবং এটার কতটুকু সার্ভে রিপোর্ট এই মুহূর্তে আমাদের এফবিসিসি এর কাছে নেই, তবে এই ব্যবসাটা যে বড় বড় গ্রুপের কাছে চলে গিয়েছে বলে উনি যে কথাটা তুলেছেন, যদি এই অভিযোগ সত্য হয় এফবিসিসি অবশ্যই এর বিরুদ্ধে কথা বলবে, এবং যারা এর সঙ্গে জড়িত আছে তাদের সঙ্গে আমরা অবশ্যই বসবো এবং বসে আমরা এটা সুরার চেষ্টা করব। তবে আমি মনে করি ডিমান্ড এন্ড সাপ্লাই বিষয় একটা রয়েছে, কিন্তু পৃথিবীতে ডিমান্ড এবং সাপ্লাই যদি আপনার কম, ডিমান্ডের যে সাপ্লাই যদি কম থাকে সেখানে দ্রব্যমূল্য দাম অবশ্যই বৃদ্ধি করবে। আমাদের দেখতে হবে, উনি যে ব্রয়লার মুরগির কথা বলছেন, আমাদের ডিমান্ড কোভিড, পোস্ট কোভিড বলেন, সারা বিশ্বে কিন্তু মানুষ বাইর হয়ে এসেছে বাড়ি থেকে। আপনি রেস্টুরেন্টের জায়গা পাবেন না, আপনি হোটেলে জায়গা পাবেন না, আপনি মানুষ রিসোর্টে চলে যাচ্ছে, সি বিচে চলে যাচ্ছে। এর ফলে ব্যাপক হারে একটা চাহিদা সৃষ্টি হয়েছে, কিন্তু এই ব্যাপক হারে চাহিদা সৃষ্টি হওয়ার কারণে ডিমান্ডটা বেড়ে গেছে। কিন্তু এই যে উনি যে বললেন যে এই ছোট ছোট ক্ষুদ্র শিল্পগুলো বিলীন হয়ে গেছে, পুঁজিহারা হয়ে গেছে, এর ফলে সাপ্লাই চেইনে কিন্তু বিঘ্ন ঘটেছে। এই সাপ্লাই চেইনে বিঘ্ন ঘটার কারণেই দাম বৃদ্ধি করতে পারে বলে আমি মনে করি। এবং ডিমান্ড এন্ড সাপ্লাই, কিন্তু সেই জায়গাটায় মোস্তফা আজাদ বাবু আমি একটু যুক্ত করতেই চাচ্ছি, আমাদের এই যে বিভিন্ন সময়ে নিত্যপণ্যের বাজার উত্তপ্ত হয়ে ওঠা, মূল্যবৃদ্ধির মতো ঘটনা ঘটা, সেটা তো শুধু করোনাকালীন সময়টাতেই এসে আমরা দেখিনি। আমরা আমাদের এই দেশের উৎপত্তির পরপরই, স্বাধীনতার পরপরেও তো এরকম ঘটনাগুলো ঘটেছে যে হঠাৎ করে বাজার অস্থির হয়ে যাওয়া। সেই সময়টাতেও কি এরকম যে আপনি বললেন সাপ্লাই চেইন, এই ধরনের সমস্যা কি হয়েছিল, নাকি এটা এক ধরনের আমাদের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে? না, আপনি যে কথাটা বলছেন, দেখুন আমি একটা উদাহরণ দিই আপনাকে। একটা গত বছর আলুর দাম 40 টাকা কেজি হয়েছিল, জি, সাপ্লাই কম ছিল, সরকার 27 টাকা করে দাম বেঁধে দিয়েছিল, তারপরে কিন্তু আলুর দাম বেশি দিয়ে বিক্রি হয়েছে, সরকার কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। এবছর ধরুন আলু 20 লক্ষ মেট্রিক টন আলু উৎপন্ন বেশি হয়েছে, এবছর কিন্তু 9 থেকে 11 টাকা কেজিতে কোল্ড স্টোরেজ গেটে আলু বিক্রি হচ্ছে, বাজারে 15 থেকে 16 টাকা বিক্রি হচ্ছে। শত চেষ্টা করেও কিন্তু আলুর দাম বাড়ানো সম্ভব হচ্ছে না। তার মানে কি, যার ডিমান্ড আছে তার চেয়ে সাপ্লাই অনেক বেশি আছে, যার ফলে আলুর দাম কিন্তু আপনি যত চেষ্টাই করেন এই বছর অন্তত আলুর দাম পারবে না। তার মানে দেখি কারসাজি, যে সবসময় কারসাজি, এটা একটা কিন্তু প্রচলিত একটা। সেক্ষেত্রে মোস্তফা আজাদ বাবু চালের কথা কি বলবেন? চালের উৎপাদনও তো আমাদের যে চাহিদা, সে চাহিদার থেকে আমাদের যে উৎপাদন সেটা তো অনেক বেশি আছে। আমরা তো বিভিন্ন সময় সেরকম তথ্য পেয়েছি গণমাধ্যমে। দেখুন আমাদের দেশে চালের বার্ষিক চাহিদা কিন্তু 227 লক্ষ মেট্রিক টন। এই অর্থ বছর লক্ষ্যমাত্রা হলো 396.43 লক্ষ মেট্রিক টন। ফলে ট্যারিফ কমিশনের তথ্য মতে আমরা বলতে প্রতি মেট্রিক টন চালের আন্তর্জাতিক বাজার দর ছিল $396, যা এক মাস আগে ছিল $460।
এই মুহূর্তে কিন্তু চালের মূল্য কিন্তু হ্রাস পেয়েছে। টিসিবির তথ্য অনুসারে বর্তমানে প্রতি কেজি মোটা চাল 45 থেকে 48 টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত মাসে ছিল 45 থেকে 38 টাকা। এই মুহূর্তে কিন্তু চালের বাজার স্থিতি, চাল কিন্তু দাম বাড়েনি, বরঞ্চ বিশ্ব মার্কেটের তুলনায় এক মাস আগের তুলনায় কিন্তু চালের দাম আপনার ধরেন $11 কিন্তু হ্রাস পেয়েছে, এবং আমি মনে করি চালের মার্কেট এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে। জি, আপনার কাছে আবারও ফিরবো, একটু আসতে চাই হাজী মোহাম্মদ মাজেদ আপনার কাছে। আপনি তো আমদানিকারক এবং পেঁয়াজ প্রসঙ্গে একটু আসতেই চাই, যেহেতু সাধারণ সম্পাদক আপনি পেঁয়াজ এই সমিতির। তো সেই পেঁয়াজ আমদানিতে যখনই একটি বিরূপ প্রভাব পড়ে, অর্থাৎ আমরা ভারতের কথাটাই বিশেষ করে উল্লেখ করতেই চাই, যে ভারত যখন কোনোভাবে রপ্তানি বন্ধ করে দেয়, আমরা ভারত থেকে আনতে পারি না, আমাদের বাজারের সাথে সাথে একটি পেঁয়াজের মূল্য বৃদ্ধির ঘটনা ঘটে। আসলে আপনিই বলুন, আপনার দিক থেকেই বলুন, বিষয়টা কি ঘটে থাকে আসলে। 21 টিভিকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আসলে পেঁয়াজ এটা একটা এই আপনার পচনশীল এবং কাঁচা জিনিস আর কি। পেঁয়াজটা এটা আপনার যখন এই আমাদের দেশে উৎপাদন যখন হয় আর কি, তখন আমার একটু ওই আগে যাইতে হয় আর কি। জি জি নিশ্চয়ই। কারণ আজ থেকে 5 মাস 6 মাস আগের ঘটনা। দেশে আমাদের আজকে আমি তো মন্ত্রণালয়ে যাওয়া আসা করি বোধহয় 8-10 বছর হয়েছে আর কি। আচ্ছা, এতদিন ধরে যা দেখতেছি পেঁয়াজটা 6 থেকে 8 লক্ষ মেট্রিক টন ঘাটতি থাকে উৎপাদনে উৎপাদন এবং চাহিদার মধ্যে, চাহিদার ভিতরে ঘাটতি থাকার কারণে এটা হয় কি, এই যে ইন্ডিয়ার কথাটা বললেন, আসলে এটা সত্যি কথা। এভরি ডে আমার কাছে যতটুকু রিপোর্ট আর কি, ততটুকুই আমি বলবো সেটা, যে পেঁয়াজ প্রত্যেক দিন আপনার মিনিমাম 9 মাস আপনার পেঁয়াজ 150 থেকে 200 গাড়ি পেঁয়াজ, 150-200 গাড়িতে 2500 থেকে 3000 মেট্রিক টন এভরি ডে ইন্ডিয়া থেকে কিন্তু ঢোকে, সবসময় ঢোকে। এটা যারা আমদানিকারক তারা করে, এটার সাথে সব অল টাইমে এটা আপনার কাজ করে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু ইন্ডিয়ার সাথে এটা কারসাজি যে বলেন আপনারা, যাই বলেন, হয়তো আমরা যাই বলি, বাংলাদেশের সাথে এটা যে দেশি পেঁয়াজটা, এই পেঁয়াজটা আপনার বিশেষ করে আমাদের বৃহত্তর ফরিদপুর, আমি ফরিদপুর বৃহত্তরের কথা বলতেছি, 9টা ডিস্ট্রিক্টের কথা কালকে আমাদের শফিক স্যার উনি বলেছেন, তা আমি অত দূরে যাব না। 9টা যেরকম ফরিদপুর, তারপরে কুষ্টিয়া এবং পাবনা, রাজশাহী, এই 4টে ডিস্ট্রিক্টেই পেঁয়াজটা বিশেষ করে হয় আর কি। তা আমাদের 2টা সিজন, একটা হলো মুড়িকাটা আর একটা হালি পেঁয়াজ। তো মুড়িকাটা পেঁয়াজটা ধরেন আপনার 2 থেকে 3 মাস আপনার কভার করে, ওই টাইমটাই আপনি পেঁয়াজটা ইন্ডিয়া থেকে খুবই কম আসে, আমাদের দেশে উৎপাদন যেটা হয় ওইটা দিয়ে মোটামুটি অনেকটা চাহিদা পূরণ হয়ে যায়। কিন্তু হালি পেঁয়াজ যেটা আপনার 9 মাস আমাদের দেশে খাইতে হয়, সেই পেঁয়াজটাই কিন্তু আপনার বিশেষ করে সবসময় দেখছি। মুড়ি পেঁয়াজটা কি আসলে সংরক্ষণ করা যায় না? না, মুড়ি পেঁয়াজ ওটা সংরক্ষণ করা যায় না, ওটা সবসময় মার্কেট আসতেছে, সাথে সাথে বিক্রি হতে যায়। আর সংরক্ষণের ব্যাপারে হচ্ছে হালি পেঁয়াজটা, এটা যখন আমি বাংলা মাসের কথা বলবো, যে বৈশাখ মাসে, আমি বাংলা মাসের কথা বলতেছি, চৈত বৈশাখে যায় এই মালটা আপনার উৎপাদন আসে আর কি, বাজারে আসে। এই পেঁয়াজটি কিন্তু আমরা 8 থেকে 9 মাস এই পেঁয়াজটি দিয়ে আমাদের বাংলাদেশ। আপনি হাজী মোহাম্মদ মাজেদ, আপনি বললেন যে বৈশাখে, যদি বৈশাখ হয়, বৈশাখ তো এখন ফিক্সড করে দেয়া, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার মে মাস, কারণ হচ্ছে যেহেতু বাংলা একাডেমি ফিক্সড করে দিয়েছে 14 এপ্রিল হচ্ছে আপনার বৈশাখের প্রথম, সেক্ষেত্রে আপনি শেষের কথা বললেন, 24 বৈশাখ আপনি বলেছেন, তাই তো? না, 24 বৈশাখ মাস এবং বৈশাখ মাস, সেক্ষেত্রে আপনার মার্চ এপ্রিল এই সময়টাতে আসে,
9 মাস সংরক্ষণ করা যায়, তাহলে সেটা তো মোটামুটি বছরের শেষ পর্যায়ে পর্যন্ত চলে যাওয়ার কথা। পেঁয়াজ যে ভারত থেকে আপনারা আমদানি করেন, সেইটা আসলে সারা বছর কি একই পরিমাণ আমদানি করেন, না কোনো কোনো সময় একটু কম বেশি হয়? কম বেশি হয়, কোনো কোনো সময় কম বেশি হচ্ছে। যখন বাজার, এটা আমদানি এবং রপ্তানি, যখন আমদানি বেশি হয় আমাদের পেঁয়াজটা, তখন মার্কেট ফল করে, হয়তো 2 টাকা 4 টাকা ফল করে। আবার যখন আমদানি যখন কম হয় তখন আবার 2-3 টাকা বেশি হয়। এইটাই আপনার। কিন্তু বর্ষার শেষের সময়টাতে এসে প্রতি বছর আসলে পেঁয়াজের একটি মূল্য বৃদ্ধি, এইটা সাধারণত আমরা কয়েক বছর ধরে দেখছি, বিগত কয়েকটি বছর ধরে, এবং ভারতও সাধারণত সেই সময়টাতে এসে রপ্তানি বন্ধ করে দেয়। এটার আসলে কারণটা কি? ভারত কি টের পায় যে আমাদের যে সংরক্ষণ যেটা আছে, আমাদের মজুদ আছে বা আড়তে আছে, সেটা কমে যাচ্ছে, এরকম কি একটি ব্যাপার ঘটে? আমি বলি, জি নিশ্চয়ই আপনি স্পষ্ট করবেন। আপনি ইন্ডিয়াতে নাসিক একটা হলো মহারাষ্ট্র, এটা সবচাইতে বড় মুকাম। জি। ওদের পেঁয়াজটা সবচাইতে, এটা ওরা মানে ওদের 7-8 মাস ওরা ওইভাবেই চালায়। আর সাউথে যে পেঁয়াজটা হয়, এটা ওরা এই টাইমটা, এই যে পেঁয়াজের যে এই সেপ্টেম্বর অক্টোবর মাসের আইসে এই পেঁয়াজটা ওঠে আর কি। এই বৃষ্টি বাদল হওয়ার কারণেই কিন্তু আজকে ওই জায়গায় ওই সাউথের মালটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে ওদের দেশে চলতেছে, কিন্তু আমাদের দেশে আনার মতন ওই জিনিসটা কায়দা নেই। কারণ পেঁয়াজ আপনি যদি কোনো বস্তায়, একটা বস্তার ভিতরে যদি আধা কেজি পেঁয়াজ পচা থাকে, তো ওইটা আনতে আনতে আমাদের মিনিমাম 10 কেজি পেঁয়াজ ওর ভিতরে পচে যাবে। অর্থাৎ ভারতেও তখন একটি ক্রাইসিস তৈরি হয়। আজকে ভারতে ক্রাইসিস হওয়ার কারণেই কিন্তু মার্কেটে বন্ধ করে এই এফেক্টটা হয়েছে। যে জিনিসটা আজকে 10-11 দিন আগের ঘটনা থেকে আজ পর্যন্ত যে জিনিসটা হয়েছে, তো সেইটা আপনার ওইটা হওয়াতে ইন্ডিয়াতে বাজার ছিল আপনার 20 থেকে 21 টাকা। সেই বাজার আজকে গতকালকে রিপোর্ট ছিল আপনার 40 থেকে 42 টাকা ওদের এখানে এই বাজার হয়ে গেছে। তা এখন বলবেন যে ওদের সাথে যে সবসময় যে আমাদের সাথে আপনি হয় যে এই কারসাজি যে কথাটা বলা হয়, আসলে সবসময় না। এখন আমি যদি বলি যে এখন আজকের যে মার্কেট আছে, ওখানে লোকাল যে রুপি, সেই রুপিতে যে পেঁয়াজ নাসিকের বাজার আছে, ওইটা সাউথ তো সম্পূর্ণ শেষ হয়। সাউথকে আনার মতন আমরা যারা ইম্পোর্টার আছে তারা কেউ এই রিস্কটা নেবে না। তা নাসিকের যে বাজার আছে, সেই বাজারে হিসেবে কিন্তু আজকের বাজারে মিনিমাম 65-67 টাকা পড়ে পেঁয়াজ শ্যামবাজার এসে। কিন্তু সেই পেঁয়াজ আজকে ধরেন শ্যামবাজারে বিক্রি হইতেছে ধরেন 52 থেকে 55 টাকা, 52 থেকে 55 টাকা বিক্রি হচ্ছে। এটা কম দামে বিক্রি হচ্ছে, কারণটা কি? না, কারণ এটা কারণ আমি তো বললাম যে কারণ হচ্ছে যে আমদানি রপ্তানির উপর 60-65 টাকায় আনা হচ্ছে, কিন্তু সাজ্জাদুর রহমান ঠিকই বলেছেন যে সেটা আবার কমিয়ে কেন এখানে বিক্রি হচ্ছে। আমি কিন্তু এটা বলছি ইন্ডিয়ানটা কথা বলতেছি। আর বাংলাদেশি যে পেঁয়াজটা, সেই পেঁয়াজটা আপনার বাজার হয়ে গেছিল আপনার, আমরা বিক্রি করছি শ্যামবাজার আজ থেকে 11-12 দিন আগেও বিক্রি করছিলাম আপনার 34-35 টাকা। সেই পেঁয়াজ হয়ে গেল আপনার 7 দিনের ভিতরে হয়ে গেছে আর কি, যেরকম ধরেন 62-63 টাকা হয়ে গেছে। আচ্ছা হাজী মোহাম্মদ মাজেদ, এখানে আরেকটু প্রশ্ন আসলে চলেই আসে, জানার ইচ্ছাটা জেগে ওঠে সাধারণ জনগণের পক্ষ থেকে, যে ইন্ডিয়ান পেঁয়াজ যখন বেশি টাকায় আপনাদের আমদানি করতে হয়, সেটা স্বাভাবিকভাবেই মূল্য বৃদ্ধি ঘটবে। দেশের যেটুকুই মজুদ আছে সেটার কেন হঠাৎ করে দাম বেড়ে যায় আবার সেটার সাথে সাথে? কারণ সবাই তো আসলে দেশি পেঁয়াজ খান না, অনেকে ইন্ডিয়ান পেঁয়াজটাই পছন্দ করেন, সে বাজার থেকে ইন্ডিয়ান পেঁয়াজটাই কিনবেন। সেটার যদি আমদানি খরচ বেশি হয়, সে বেশি মূল্যেই কিনবেন। তাহলে দেশিটা যিনি খাবেন তারও উপরে কেন এইটা গিয়ে বর্তায় আসলে? ঠিক আছে, ওইটা আমি জবাব দেবো আপনার। দেশি পেঁয়াজটা যখন বৈশাখ মাসে যখন পেঁয়াজটা হয়, তখন ওই পেঁয়াজটার যে দাম থাকে আপনার, তখন আমার জানা মতে যতটুকু আমি সেটাই বলবো, যে তখন বাজার ছিল আপনার 1000 টাকা মন ছিল আর কি। আমাদের শ্যামবাজারে 1000 টাকা মন ছিল। হাটে আপনার যেরকম রাজবাড়ী, কুষ্টিয়া, তারপরে আপনার ফরিদপুর, এইদিকে বাজার ছিল আপনার ধরেন ওই পেঁয়াজ 22-23 টাকা বাজার ছিল, 22 থেকে 25 টাকার ভিতরে ছিল। তো ওই পেঁয়াজটা যারা স্টক করছে ওই সময় 40 কেজি স্টক করছে, যারা ধরেন যারা স্টক যারা করে তারা এর সাথে কিষাণ কিন্তু জড়িত, কিষাণ জড়িত। তা কিষাণ জড়িত আছে, তো ওই পেঁয়াজটা যখন রাখছে তখন রাখছে তারা ঠিক
কিভাবে তে- কিষান জড়িত, মানে পেঁয়াজ পেঁয়াজ এই দাম আপনি এইটা মাসাল করে রাখে আর কি। এই যে 8-9 মাস আপনারা খাইতেছেন, এটা আমরা খাইতেছি, সেটি কিন্তু 8-9 মাস এই পেঁয়াজটা হালি পেঁয়াজটা চালাইতেছে। তা হালি পেঁয়াজটা চালানোর কারণে তো এই পেঁয়াজটা মাচাল, কিষান কি তার বাড়িতে মাচান করে রাখতে হ্যাঁ, পারছে? কিষান প্রত্যেকটা বাড়িতে আপনি যারা পেঁয়াজের যারা চাষ করে তারা অনেকের বাড়িতে এরকম মাছাল করে পেঁয়াজ আপনার রাখতেছে, মুটোমাত করে রাখে আর কি তারা, যে এই পেঁয়াজটা থাকলে এইরকম রাখতে হয়। তাছাড়া এটা রাখার মতন কোনো ক্যাপাসিটি বাংলাদেশেও নাই, ইন্ডিয়াতেও নাই, আমি যতটুকু জানি পেঁয়াজের সম্বন্ধে। তো এই পেঁয়াজটা রাখতো, ওই পেঁয়াজটা যে এই যে 40 কেজি পেঁয়াজ রাখলো, আজকে সেই পেঁয়াজ 15 কেজি ঘাইটে গেছে, নষ্ট হয়েছে কিছু। তারপরে আপনি পেঁয়াজ আপনি দেখেন আজকে কিনলেন, 1 মাস পরে দেখেন সেই পেঁয়াজটা আপনার অর্থাৎ এই সময় এসে পচনের কারণে আপনি বলতে চাচ্ছেন যে এক ধরনের দাম বাড়ে। আমি আবারও আলোচনায় আসবো আপনার কাছে, একটু সাজ্জাদুর রহমান আপনার কাছে জানতে চাইবই এটা যে আসলে দিলেন না, জি আমার চেষ্টা করলে তো এটা ভাই জি না আপনি বাক্যটি শেষ করুন, আমি আবারও আপনার কাছে আসবো। বাক্যটা শেষ করি। জি, এই যে 40 কেজি যে পেঁয়াজটা, সেই পেঁয়াজটা আসলে হলো 25 কেজি, 25 থেকে 26 কেজি। দেখেন আপনার এই যে 25 টাকা যে পেঁয়াজটা যে মাচালে যে স্টক করছে যারা, জি স্টক না করলে কিন্তু আমরা তো 8-9 মাস খাইতে পারবো না। জি জি নিশ্চয়ই। যদি আমরা যদি এই আপনার মাছাল টাছাল দিয়ে যদি এটা না রাখতে পারি, তাহলে আমরা পরবর্তীতে খাবো কি? এটাই তো কথা নাকি? তো এই পেঁয়াজটা রাখার, তাহলে ওই পেঁয়াজটি আপনার খরচ দিয়া এবং এই ঘাটতিতে 40-42 টাকা পড়ে গেল। 40-42 টাকা পড়াতে যে রাখছি তার কেজিতে আপনার লস হয়েছে, আপনার হলো 15 থেকে 18 টাকা লস হয়েছে। জি, কিষানরা যারা রাখছে তাদেরও লস। এই লস হওয়াতে কিন্তু এতদিন পর্যন্ত এইভাবে বিক্রি হয়েছে আর কি পেঁয়াজটা। আপনার কথাটা কি বুঝতে পারছেন? তা জি, বুঝতে জি, পারতেছেন তো? জি। হ্যাঁ, লস হওয়াতে তারা কিন্তু এতদিন লসেই ছিল, যে কিষান এবং আমার যারা স্টক করছে তাদের। তো আজকে যারা এই যে বাজারটা বাড়ছে 60-62 টাকা হয়ে গেল, এখানে তাদের কিছু কভার হয়েছে আমি মনে করি। তো যার কারণে যারা রাখছে তাদের হয়তো 10 টাকা 12 টাকা লাভ হইতেছে আর কি এইটাই। আর আজকে ধরেন আজকে 4 দিন আগে যে বাজারটা ছিল 62-63 টাকা, আজকে সে বাজার কিন্তু 52 থেকে 53-54 টাকা বাজার আছে। আমার হিসেবে 7-8 টাকা মার্কেট ডাউন হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, স্পষ্ট হওয়া গেল যে আসলে কিষান কিছুদিন যে ক্ষতির মধ্যে ছিলেন, সেটাই কিছুটা মূল্য বৃদ্ধিতে তাদের ক্ষতি পোষানো সম্ভব হয়েছে। সাজ্জাদুর রহমান, একটু আসতে চাই, বিভিন্ন সময় যদি কোনো কারণে কোনো বছর কোনো একটি ক্রাইসিসের কারণে কোনো একটি পণ্যের দাম বৃদ্ধি ঘটতেই পারে নানান ধরনের সমস্যার কারণে, সেইটির দাম আর পূর্বের মতো পূর্ব বছরগুলোতে যে দামে ছিল সেটাতে আর গিয়ে পৌঁছায় না কখনোই। বলাই হয়ে থাকে, এটা একদম সাধারণ ভোক্তা পর্যায়ে যারা রয়েছেন তারা বলেই থাকেন যে বাংলাদেশে কোনো কিছুর দাম একবার বাড়লে আর কমে না। এই জায়গাটা কি বলবেন? রাইট, না এটা বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে, কিন্তু এই যে ওনারা যে রকমের কমোডিটি ট্রেড করেন সেখানে কিন্তু এটা প্রাইস আপ ডাউন করে সব সময়। বাট আমাদের দেশের লোকালি অনেক জিনিসেরই একবার দাম বাড়লে আপনি দেখবেন যে ওয়ার্ল্ড ব্যাংক 2015 একটা রিপোর্ট দিয়েছিল যে বাংলাদেশে যদি ইন্টারন্যাশনাল মার্কেটে কোনো জিনিসের দাম বাড়ে জি, সেটা খুব ইনস্ট্যান্টলি এটা অ্যাডজাস্ট হয়ে যায়। ইন্টারেস্টিং হচ্ছে যে সাথে সাথে আজকে ইন্টারন্যাশনাল মার্কেটে যদি আপনার সয়াবিন তেলের দাম বাড়ে বা সুগারের দাম বাড়ে, এটা বাংলাদেশে পারলে ব্যবসায়ীরা আজকেই সেটা আপ করে দিবে। কিন্তু ওনারা তো চিনি এনেছেন মিনিমাম 2 মাস আগে। নিশ্চয়ই। ব্রাজিল থেকে আপনি চিনি আনতে এলসি খুলে সব প্রসিডিউর শেষ করে শিপে আনতে অ্যাটলিস্ট ইউ নিড 2 মান্থস। সো কিন্তু ধরেন যে 2 মাস আগে এনেছেন, তখন যেটা $400 ছিল, মেবি আজকে 2 মাস পরে সেটা $600। কিন্তু উনি কিন্তু 2 মাস আগে $400 জিনিস এনে সেটা কিন্তু $600 সেটা ইয়ে করছেন। এখানেই আমি বলবো যে বাংলাদেশে ব্যবসায়ীদের ক্ষেত্রে এবং ওয়ার্ল্ড ব্যাংক ওই রিপোর্টে বলেছিল যে প্রাইসটা যদি বাড়ে সেটা সাথে সাথে অ্যাডজাস্ট করে, কিন্তু কমলে সেটা অ্যাডজাস্ট হয় না। আমরা বাজেট ঘোষণার সময় এইটাই দেখি। এক্স্যাক্টলি, আপনি যে প্রশ্নটা করলেন ওইটা আমি বিকজ আমাদের নিজেদের কোনো রিসার্চ নাই আমি দেখেছি বাংলাদেশে। সো ওয়ার্ল্ড ব্যাংক তাও 5-6 বছর আগে এই রিসার্চটা করেছিল
যে এটা কম হইলে কখনো এটা অ্যাডজাস্ট হয় না। সো এই ঘটনাটা ঘটেছে বাংলাদেশে। আপনি দেখেন সুগারের প্রাইস, ইয়েস সুগারের প্রাইস বেড়েছে, এডিবল অয়েলের প্রাইস বেড়েছে, ইন্টারন্যাশনাল মার্কেটেই বেড়েছে, সিগনিফিকেন্টলি বেড়েছে। কিন্তু আমি মনে করি যে এখানে আমাদের কমার্স মিনিস্ট্রি বা এফবিসিসিআই অ্যাজ টপ ট্রেড বডি, তো তাদের স্পেশালি কমার্স মিনিস্ট্রি, আমি মনে করি যে এখানে এই বিষয়গুলো রিসার্চ করা উচিত। যারা কমোডিটি ট্রেড করে, যারা ইম্পোর্টার, আপনি হয়তো জানেন এরা কিন্তু 24 আওয়ার্স কম্পিউটারের স্ক্রিনে থাকে যে হোয়াট ইজ দ্য প্রাইস, কোন মার্কেটে কোন প্রোডাক্টের কী প্রাইস, 24 আওয়ার্স দে মনিটর। এবং আমাদের দেশের ব্যবসায়ীরাও তো অনেকে ইন্টেলিজেন্ট ব্যবসায়ী হয়েছেন, অনেক বড় হয়েছেন। তারা কিন্তু আজকে যখন দেখছে যে প্রাইসটা অনেক কম, সে কিন্তু আজকে বুক করে ফেলতেছে, একটা বাই অর্ডার দিচ্ছে। তো এখানে ধরেন যে এই যে 2 মাস আগের ইম্পোর্টেড জিনিস সেটা এখন হাই প্রাইসে বিক্রি করছে কি না, আমি মনে করি যে সেটা কমার্স মিনিস্ট্রির এই বিষয়ে তাদের মনিটর করা উচিত। তাদের 24 আওয়ার্স না হলেও বেশিরভাগ সময় ইন্টারন্যাশনাল মার্কেটটা তাদের মনিটর করা উচিত। নাইলে তো তারা সোফার দেখি যে মিটিং করে, ওনাদের নিজেদের তো কোনো ফাইন্ডিংস নাই, কোনো রিসার্চ নাই, দে ডিপেন্ড অন যে বিজনেসম্যান কী বলছে। সো বিজনেসম্যানরা তো তার কথাই বলবে, তার লজিকগুলোই বলবে। জি জি জি। এবং এখানে ধরেন যে আবার আমরা মাঝে মাঝে যে জোর করে ইম্পোজ করার চেষ্টা করি, সেটাও আনফেয়ার। বিকজ ব্যবসায়ী সে যদি না আনে তাহলে তো জোর করে আনানো যাবে না। তো বিষয়টা হচ্ছে যে এটা রিসার্চ করে ইন্টারন্যাশনাল মার্কেটে এটা ইজিলি বোঝা যেতে পারে যে আপনি সুগার কবে এনেছেন, কাগজপত্র চেক করলেই দেখা যাবে যে তার প্রাইস কত। সে নতুন যেটা আনবে সেটার প্রাইস সে আপ করবে, যে বেশি প্রাইস আনলে বেশি প্রাইসে বিক্রি করবে। কিন্তু এখানে বাংলাদেশে ধরেন যে এই জিনিসগুলো আমাদের তো ধরেন যে সুগার, আমি যে এগেইন বলি যে সুগারের, আপনি জানেন যে বাংলাদেশে বড় 2টা কোম্পানি সুগার অ্যান্ড এডিবল অয়েলের মোর দেন 50% কন্ট্রোল করে, মোর দেন 50%। মেঘনা গ্রুপ অ্যান্ড সিটি গ্রুপ। সো আপনি 17-18 কোটি লোকের মার্কেট, 2টা কোম্পানি যদি মেজরিটি মার্কেট শেয়ার কন্ট্রোল করে, আমি তো বলবো যে দে ক্যান সেই ক্ষেত্রে কি আসলে জিম্মি শব্দটা জন্ম হয়ে যায় কিনা? ম্যানিপুলেট। বাট আমি বলছি না যে তারা ম্যানিপুলেট করছে, কিন্তু এখানে কিন্তু কমার্স মিনিস্ট্রির একটা ইম্পর্টেন্ট রোল থাকা দরকার। এবং তাদের যে উইংগুলো আছে তাদের আরো বেশি অ্যাক্টিভ হওয়া দরকার, রিসার্চ করা দরকার। কনজিউমারদের বড় জন্য বড় ব্যবসায়ীরা ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের বিচক্ষণতা প্রদর্শন করে, তারা আপনি যেটা বললেন অগ্রিম বুক করে ফেলছে যে কোনো কিছুর দাম বৃদ্ধি পাচ্ছে। বিষয়টা এমন কিন্তু হয় আমাদের দেশে, জি জি, আমি বিরতি নিয়ে আবারও ফিরবো, আমার একটা বিরতির সময় হয়েছে। সম্মানিত দর্শক, 21 রাতের আয়োজনের সময় হয়েছে একটা ছোট্ট বিরতি, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি 21 রাতের আজকের আয়োজনে। ধন্যবাদ দিতেই হচ্ছে, রয়েছেন আমাদের সাথে আজকের আলোচনা, এবং আজকে আমরা যে শিরোনামে আলোচনাটা করছি সেটি হচ্ছে নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের বাজার। এই পর্যায়ে আসতে চাই মোস্তফা আজাদ বাবু আপনার কাছে। বিরতিতে যাবার ঠিক পূর্ব মুহূর্তে সাজ্জাদুর রহমান যেটা বলছিলেন যে বাংলাদেশে সেই অর্থে বাজার মনিটরিংটা আসলে হচ্ছে না। আমরা যদি ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কথা বলি, তাদের আসলে ভোক্তাদের অধিকার সংরক্ষণ করবার কথা, কিন্তু ভোক্তারা মনে করছেন না যে তাদের অধিকার সংরক্ষণ করতে গিয়ে সেইভাবে কোনো ধরনের মনিটরিং হচ্ছে, বা তারা সেই অর্থে আসলে অভিযোগগুলো সেই ভোক্তা অধিকার যে সংরক্ষণ অধিদপ্তর সেখানে তারা দিতে পারছে, কারণ লিখিত অভিযোগ করতে হচ্ছে, সাথে সাথে তারা দিতে পারছে না। সেক্ষেত্রে অনেকেরই দাবি রয়েছে যদি একটি হটলাইন চালু হতো হয়তো ভালো হতো। কি বলবেন আপনি? সাজ্জাদুর রহমান সাহেব যে কথাটা বলছেন যে বাজার মনিটরিং বাণিজ্য মন্ত্রণালয় করছেন না, এটা উনি আমি মনে করি ঠিক তথ্য উনি দেননি। আমরা গতকাল বাণিজ্য মন্ত্রী মহোদয় সভাপতিত্বে এবং বাণিজ্য সচিবের ফিজিক্যালি প্রেজেন্টে যে আমাদের যে সভাটা হয়েছিল, সেখানে কিন্তু মাদের সাহেব ছিলেন। উনি লক্ষ্য করে দেখবেন, উনি যে নাসিকে গতকাল কত পেঁয়াজের দাম ছিল, সঙ্গে সঙ্গে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় সেখানে বসেই তারা কিন্তু অনলাইনে দেখে তারা তাদের বক্তব্য দিচ্ছিল। আমার মনে হয় এই কথাটা তথ্যভুল নয়। বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু সবসময় আপডেট থাকেন এখন, এবং যখনই বাজারের মূল্য বৃদ্ধি ঘটে বা সম্ভাবনা দেখা দেয়, বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু ব্যবসায়ীদেরকে ডাকেন
এফবিসিসি কে ডাকেন, সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরকে ডাকেন এবং ডেকে কিন্তু সভা করেন এবং যাতে বাজারের মূল্য নিয়ন্ত্রণ করা যায় সে ব্যাপারে সচেষ্ট আছেন আমি মনে করি বাণিজ্য মন্ত্রণালয়। এবং পাশাপাশি টিসি এবং ভোক্তা অধিকার, ল্যান্ড পোর্ট সকল মানে উচ্চ পর্যায়ের কর্মকর্তা গতকাল কিন্তু উপস্থিত ছিলেন। তাই চিনির বাজার যে কথা বলা হচ্ছিল যে দুটি কোম্পানি বাংলাদেশে চিনির মার্কেট কন্ট্রোল করছে, যে এখন আমার কথা হলো সরকারি নীতি নির্ধারণ যারা আছেন, বাংলাদেশের সুগার মিলগুলো মাত্র 30,000 মেট্রিক টন চিনি উৎপন্ন করে। আমার তো আমার প্রস্তাব থাকবে সরকারকে, শিল্প মন্ত্রণালয়কে, এই যে বাংলাদেশে যে 10-15টি চিনি কল রয়েছে, ইউজ জায়গা জুড়ে তাদের চিনি কল রয়েছে এবং বাংলাদেশে কিন্তু একসময় আখ ভালো চাষ হতো। আমার মনে হয় এই চিনি কলগুলোকে অ্যাক্টিভেট করা উচিত, মডার্নাইজ করা উচিত, বিএমআরই করে দেশীয় চিনির উৎপাদন বৃদ্ধি করা উচিত। একটি দেশে 18 লক্ষ মেট্রিক টন যেখানে চিনি চাহিদা রয়েছে, সেখানে যে 34,000 চিনি শুধুমাত্র সরকারি পর্যায়ে যদি উৎপন্ন করা হয় তাহলে তো বাজার নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হবে। তো এখন ভেবে দেখতে হবে সরকার কেন সুগার মিলগুলা চালু রাখেননি। বিদেশ থেকে অপরিশোধিত চিনি এনে সেটাকে বাজারজাত করলে ভোক্তারা কম দামে পাচ্ছে, নাকি দেশীয় চিনি কারখানা থেকে চিনি উৎপন্ন করলে চিনির দাম বেশি থাকতেছে। আমি তো মনে করি সরকার দেখছেন যে অপরিশোধিত চিনি ব্রাজিল বা অন্য কোনো জায়গা থেকে নিয়ে এসে রিফাইন্ড সুগারটা আমরা কিন্তু এখন পাচ্ছি সাধারণ ভোক্তারা, সেই সুগারের দাম কিন্তু কম হচ্ছে বলেই সরকার এই মুহূর্তে দেশীয় চিনি কারখানাগুলোকে কিন্তু অ্যাক্টিভেট করছেন না এবং এগুলো বিক্রি করার চিন্তা ভাবনা করছেন। তবে আমি মনে করি যে দেশে কিন্তু এই মুহূর্তে চিনির যে দামটা আছে, গতবার 1 মাস আগে ছিল আপনার 1 মাস আগে ছিল আপনার চিনির মূল্য ছিল $396, $460। এখন কিন্তু এখন $460, গত মাসে ছিল $396। সেই জন্য আমরা মনে করি যে মাসিক তাই আন্তর্জাতিক বাজারের সঙ্গে কিন্তু এটা নির্ভর করছে। এবং আপনি দেখবেন গত 1 মাসে ডলারের দাম কিন্তু সাংঘাতিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং অস্বাভাবিকভাবে কিন্তু ডলার চাহিদা বেড়ে গেছে বিভিন্ন কারণে। দীর্ঘদিন করোনাকালীন পরে বিভিন্ন ক্ষেত্রে আমদানি বেড়েছে, হয়তো মানুষের বিদেশ যাওয়া বেড়েছে এবং রেমিটেন্স আসা কমে গেছে, যার ফলে ডলার যেটি 1 মাস আগে ডলারে ছিল আপনার 84 টাকা 80 পয়সা, বর্তমানে সেই ডলার হয়ে গেছে 85 টাকা 60 পয়সা, প্রায় 80 পয়সা বৃদ্ধি পেয়েছে ডলার। সেই জন্য আমার মনে হয় দ্রব্যমূল্য বৃদ্ধির পিছনে কিন্তু এটা একটু কাজ করছে। দেশে এই মুহূর্তে যথেষ্ট ডলার বাংলাদেশ ব্যাংকে রয়েছে। আমি মনে করি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংকের ডলার কিন্তু মোস্তফা আজাদ বাবু রয়েছে, সেই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটাও সব জায়গায় খুচরা পর্যায়ে সব বাজারে একই রকম প্রদর্শন করছে না। বিভিন্ন বাজারে মূল্য তালিকা যেটা টানিয়ে রাখবার কথা সেটা রাখা হচ্ছে না। সেই জায়গাটা কি আপনার মনে হয় যে বাজার মনিটরিং আসলে যথাযথভাবে হচ্ছে? এর দায়িত্ব কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিদপ্তরের। আমরা তো ব্যবসায়ীরা কখনো বলিনি যে আপনারা বাজার মনিটরিং করবেন না। এবং আমরা এফবিসিসিআই এবং এর পাশাপাশি যে আমাদের খাতভিত্তিক সংগঠনগুলো রয়েছে এবং বাজার কমিটিগুলো রয়েছে, আমরা সবসময় বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিদপ্তর এবং আমরা সরকারকে সহযোগিতা করে আসছি এবং আমরা সরকারকে সহযোগিতা করব। আমরা কখনো কোনো অসাধু ব্যবসায়ীকে আমরা কিন্তু এফবিসিসিআই কখনো সাপোর্ট করে না এবং এই ধরনের যদি কোনো রিপোর্ট থাকে অবশ্যই সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। নিশ্চয়ই। কিন্তু মোস্তফা আজাদ বাবু, যদি ব্যবসায়ীদের আপনি শুরু আলোচনায় বলবার চেষ্টা করছিলেন যে এরকম কিছু হয়তো অসাধু ব্যবসায়ী রয়েছে, সেই কিছু অসাধু ব্যবসায়ীর কারণে যে সার্বিকভাবে ব্যবসায়ীদের উপর এক ধরনের দোষারোপ হয়, ভোক্তাদের পক্ষ থেকেও করা হয়, জনমনে বিরূপ প্রভাব তৈরি হয়, সেই জায়গাটায় কি সেই ধরনের অসাধু ব্যবসায়ীদের ব্যাপারে আপনারা কোনো ধরনের কঠোর পদক্ষেপ নিয়েছেন? আসলে এফবিসিসিআই কিন্তু রেগুলেটরি অথরিটি না। এফবিসিসিআই হলো ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন। আমরা পলিসি ম্যাটার নিয়ে কাজ করি।
আমরা এই পেঁয়াজের দাম যে বৃদ্ধি করেছে, কালকে বাণিজ্য মন্ত্রণালয় সভা করেছে সব ব্যবসায়ীদের কিনে, এফবিসিসি খুব সহজে সামনে তারপরে তো সম্ভবত রোববার সংগঠনের আমরা পক্ষ থেকে এক ধরনের ব্যবস্থা তো আসলে নেওয়া হয়ে থাকে বিভিন্ন সময়ে। সেটা আমরা এটা বোঝাতে চাচ্ছি না যে সেটা সেই রেগুলেটরি পর্যায়ে সেরকম কোনো কঠোর সেরকমটা না, এমনি কোনো ধরনের সংগঠনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা রয়েছে কিনা? অবশ্যই আমরা এফবিসি থেকে সামনে রোববার আমরা পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে এবং পেঁয়াজ আমদানিকারকদের সঙ্গে আমরা তাদের সঙ্গে মত বিনিময় করব। কেন পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে, ইন্ডিয়ায় পেঁয়াজের দাম বৃদ্ধি ঘটলেই যে বাংলাদেশে পেঁয়াজের দাম বৃদ্ধি ঘটতে হবে তার সুস্পষ্ট কারণ আমরা তাদের কাছে জানতে চাইবো। কেননা বাংলাদেশে এই মুহূর্তে দেশীয় পেঁয়াজ 4 লক্ষ মেট্রিক টন আছে বলে আমরা জানতে পেরেছি, এবং পেঁয়াজ ইন্ডিয়ার দাম বৃদ্ধি ঘটলে এখানে দাম বাড়াতে হবে, এই ধরনের প্রবণতা যদি ব্যবসায়ীদের থাকে আমরা এটাকে সাপোর্ট করি না। এবং তাদেরকে আমরা অনুরোধ করব, আজকের আপনাদের 21শে রাতের মাধ্যমে অনুরোধ করব, আমাদের দেশের মানসিকতা চিন্তা করে, পোস্ট কোভিড কালীন সময় মানুষের আর্থিক কথা বিবেচনা করে অবশ্যই আমাদেরকে দেশীয় পেঁয়াজ যেটা আমাদের সংরক্ষিত রয়েছে, গত মাসে যেটা মাত্র 38-40 টাকা ছিল সেই পর্যায়ে নিয়ে আসা যায় কিনা, সেই জন্য আমরা খুব শীঘ্র তাদের সঙ্গে কথা বলবো। তাদেরকে আমরা বলবো যে আপনারা সাধারণ মানুষের কথা চিন্তা করে, তবে যেটা ইম্পোর্টেড হয়ে আসতেছে সেই পেঁয়াজটার দাম যদি বেশি থাকে এবং পোর্টে যে জটিলতা দেখা দিয়েছে কালকে ছাড় করার বিষয়ে এবং রাস্তায় যে চাঁদাবাজি হয়, এইসব বিষয়গুলো কিন্তু সরকারকে দেখতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এইসবের কারণে কস্ট অফ প্রাইস কিন্তু বেড়ে যায়। একদম স্পষ্ট। জি, আমি আবারও আসবো আপনার কাছে সময় থাকলে অবশ্যই। হাজী মোহাম্মদ মাজেদ, এই যে এই জায়গাটায় বৈঠক রয়েছে, কেন আসলে বাড়বে ভারতে যদি সেই পেঁয়াজের মূল্য বৃদ্ধি পায়, বাংলাদেশের যে দেশি পেঁয়াজ কেন বাড়বে? আপনি বলছিলেন যে পচনশীল যে ব্যাপারটা আপনি তুলে ধরবার চেষ্টা করেছেন সেই জন্য বেড়েছে, কিষানের এক ধরনের ক্ষতি পোষানোর জন্য, কিন্তু পাশাপাশি ভোক্তাদের জায়গাটাও তো আসলে অনেক বেশি দুর্বিষহ হয়ে দাঁড়াচ্ছে। সেখানে আসলে এতটা কেন বৃদ্ধি পাবে? যারা এই যে পেঁয়াজ ইন্ডিয়া থেকে আমদানি করছে তাদের পেঁয়াজ আপনার যে পড়তা পড়ছে তাতে তারা 5-7 টাকা লাভে বিক্রি করছে। আর বাজারটা কিন্তু আমি বলতেছি যে 7-8 দিনে বাজারটা বাড়লো আর কি, ডেলিকেটটা ডেলি। আর পেঁয়াজটা নাসিক থেকে আসতে সময় লাগে আপনার 5 দিন থেকে 6 দিন লাগে আর কি, নাসিক থেকে আসতে, বর্ডার আসতে আর কি। তো এই বাজারটা কিন্তু আপনার 6-7 দিনে বাজারটা বাড়ছে আর কি, 1 টাকা বা 5 টাকা 2 টাকা 3 টাকা এরকম বাড়িয়ে যে আপনার আমার জানা মতে যতটুক সেটা আপনার 20 টাকা বেড়ে গেছে আর কি, 20 টাকা বেড়ে গেছে। তো এইভাবে বাড়ছে। তো এইভাবে বাড়ছে, ইন্ডিয়াতে যেভাবে বাড়ছে, আমদানি যারা করে তারা কিন্তু আজকে যে ইন্ডিয়াতে একটা নাফের সমস্যা ছিল ওই নাফের সমস্যা নাই। এখন যারা এক্সপোর্টার তারা কিন্তু বলতেছে যে বাজারে একটা এলসি একটা করা হয়, এলসি করতে হয়। এখন বাজারটা আজকে গতকালকে এবং আজকে যে বাজার তাতে আমি শুনছি যে ইন্ডিয়ায় আপনার বর্ডারে 50 থেকে 52 টাকা বিক্রি হয়েছে আর কি আমাদের বাংলা টাকায়। কিন্তু ইন্ডিয়া থেকে যারা আনছে তাদের এখানে আমার হিসাবে আমার মনে করি যে আমার মনে হয় যতটুক হয়তো 4-5 টাকা লাভে এখনো আছে। 7-8 দিন হয়েছে যে দামটা বেড়েছে, এই 7-8 দিনই কি আসলে যে আপনার আমদানি করতে গিয়ে সেই ভারতের পেঁয়াজের দামটা কি 7-8 দিনে বেড়েছে, তাই তো? 7-8 দিনই। তার আগে কি আনা পেঁয়াজ ছিল না? তাহলে খুচরা পর্যায়ে সেই পেঁয়াজের বাজারটা এত বৃদ্ধি হলো কিভাবে? খুচরা পর্যায়ে কেজি কেনা হচ্ছে 85-90 এরকম টাকায় এখন কিনতে হচ্ছে ভোক্তাকে, সেটা আসলে বাড়লো কিভাবে? তাহলে আগের কি আনা ছিল না পেঁয়াজ? আমি দেশের কথাটাও আসি তাহলে। দেশের কথা দেখেন, এখন এমন একটা টাইম মানে ইন্টারনেট যুগ হয়ে গেছে, শ্যামবাজারে কত এবং ওই ফরিদপুরে যে হাট ওই হাটে কত, এখানে শ্যামবাজার যদি হয়ে গেছে 45 টাকা, ওখানে হয়ে গেছে আপনার 44-45 টাকা হয়ে গেছে। তো আনতে আনতে 2 টাকা খরচ, ওটা 5 টাকা বেশি বিক্রি হয়েছে, আবার ওই জায়গায় 5 টাকা বাড়ছে, এখানে আবার ফিরে এরকম হয়েছে।
তাই আমাদের যে কিন্তু হাজী মোহাম্মদ মাজেদ, শ্যামবাজারে ধরেন পেঁয়াজের দাম বৃদ্ধি, এই বৃদ্ধির মানে মোবাইলে হচ্ছে আপনার আগেই সেই বৃদ্ধির খবরটা ওখানে চলে যাচ্ছে এবং বাজারটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, পেঁয়াজ পৌঁছানোর আগে মূল্য পৌঁছে যাচ্ছে, মানে এটা কেন আসলে? এটাই হইতেছে আর কি। এটা কাঁচামাল আমি আগে প্রথমেই বলে গেছি যে এটা আমদানি রপ্তানির উপরে ডিপেন্ড করে। আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে এই বাণিজ্য সচিব, এটা কিন্তু ওনারা, আমি আজকে থেকে বোধহয় 10 দিন 12 দিন আগে, 10 দিন আগে ওনারা কিন্তু তখন যখনই দেখছে যে বাজার 2, 4, 5 টাকা বেড়ে গেছে, সেদিনই তারা কিন্তু আপনার আপনার ডিসিদের বলে দিছে যে আপনারা দেখেন কোথায় কীরকম কীভাবে আছে, এইগুলো আপনারা দেখেন, দেখে যেন বাজার যেন আর ওইরকমভাবে না বাড়ে। এখানে কিন্তু এইগুলো করা হয়েছে, তখনই কিন্তু বাজারটা ঠিক স্থির হয়ে গেছে। স্থির হওয়ার পরে আজকে 3 দিনের ভিতরে কিন্তু বাজার 8 থেকে 7, 8, 9 টাকা বাজার কিন্তু কমে গেছে। যেগুলো আপনার আমি বলি যে এই মায়ানমার থেকে পেঁয়াজ আসতেছে, আজকে আমার আজকে 5 গাড়ি পেঁয়াজ এসে মায়ানমার থেকে আসতেছে, সে মায়ানমারের পেঁয়াজ ভোট লাগছে আর কি। এই পেঁয়াজটি কিন্তু আমার যে দামে কিনা, তাতে আমার শ্যামবাজারে এসে পড়তা পড়বে মিনিমাম আপনার 47 টাকা, মিনিমাম আমার 47 টাকা পড়তা পড়বে। আচ্ছা হাজী মোহাম্মদ মাজেদ, আপনাকে আরেকটি বিষয় আমি একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি যেটা বলবার চেষ্টা করলাম যে আপনি সেই ফরিদপুর বা যে কোনো একটা জায়গার কথা যদি বলি বাংলাদেশের, যা শ্যামবাজার থেকে পেঁয়াজ পৌঁছানোর আগে খুচরা পর্যায়ে মূল্যটা পৌঁছে যাচ্ছে এবং তারা বাড়তি মূল্যে বিক্রি করছে, কিন্তু দায়টা কিন্তু পড়ছে আপনাদের আমদানিকারকদের উপরে। সেই জায়গাটাকে আপনাদের এই যে বাড়তি দায় নেয়া, ভোক্তারা আপনাদেরকে দায়ী করছে, এই জায়গাটায় আপনাদের কোনো ধরনের খারাপ লাগা তৈরি হয় কিনা, সেই জায়গাটা থেকে আপনারা কোনো ধরনের ব্যবস্থা নেন কিনা? ব্যবসায়িক ব্যবসা করে না, কারণ খুচরা পর্যায়ে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা দামটা বাড়িয়ে দিয়েছেন, কিন্তু আপনি তো বললেন 7-8 দিন, কিন্তু তার আগে এই যে ইন্টারনেটের যুগ বা এখন কমিউনিকেশন যে অনেক বেশি ভালো, সেজন্য আপনার পণ্য পৌঁছানোর আগে দাম পৌঁছে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা বাড়তি দায় নিচ্ছেন না, খুচরা পর্যায়ের দায়টাও নিচ্ছেন না? খুচরা পর্যায়ে দেখেন, ওরা তো খুচরা, এই যে আজকে আমি যে কথাটা বলবো সেটা হলো, আজ থেকে খুচরা পর্যায়ে ওরা পেঁয়াজটি কিনছে আজ থেকে 3 দিন আগে। 3 দিন আগে বাজারটা ছিল ধরুন 60-62 টাকা। এখন ওরা যদি আজকে ওই পেঁয়াজটা যদি ওই আজকে যে আমরা বিক্রি করতেছি 52 থেকে 53 টাকা, তা এই যে 7-8 টাকা ওরা হয়তো ওইভাবে করে আর কি বিক্রি করতেছে। তো সেই জায়গায় খুচরা মার্কেট তো আমরা কিছু বলতে পারি না। আমরা খুচরা মার্কেটটা তো আমি আপনাদের সেই জায়গাটায় বলবার কিছু নেই। সাজ্জাদুর রহমান এই জায়গাটা থেকে আপনার কাছে আসতে চাই, ওনারা আসলে খুচরা পর্যায়ে পৌঁছাতে পারছেন না, কিন্তু ওনা খুচরা পর্যায়ের দায়টা নিতে পারছেন, আসলে সেটা ওনাদের নীতিই হচ্ছে। তাহলে সেই জায়গাটায় আপনি এর আগের আলোচনায় বলছিলেন যে বড় বড় কিছু ব্যবসায়ীদের হাতেই সেই বাজারটা থেকে যাচ্ছে কিনা, সমস্যাটা আসলে কোথায়? আসলে সমস্যা হচ্ছে বড় বড় কোম্পানি সেটা কিছু নির্দিষ্ট প্রোডাক্টে, বাট আপনি একটা উদাহরণ দিয়ে যদি বলি, ধরেন যে 2 সপ্তাহ আগে কারওয়ান বাজার থেকে আমি ডাব কিনছিলাম, জি জি, তো ছোট ডাব 60 টাকা করে পার পিস। তো ইনসিডেন্টালি একটু পরে আমি দেখি বরিশালের এক লোক, উনি মার্কেট মনিটর করতে আসছেন কিনা জানি না, তো উনি ওনার লোকাল অ্যাকসেন্টে বলতেছেন যে আমি 10-12 টাকায় আমরা বেচতে পারি না বরিশাল থেকে ডাব, আর এখানে আপনারা 60 টাকা বিক্রি করছেন। তো তখন দোকানদারের সাথে একটু ওনার তর্ক লেগে গেল। বরিশালের উনি বলছে যে একটা ডাবে ক্যারিং কস্ট লঞ্চে আসে মোস্টলি 2 থেকে 2.5 টাকা। জি, দেখেন তো সেই ডাব কেন 60 টাকা বিক্রি হবে খুচরা লেভেলে? 10 টাকা 12 টাকা যদি তার কেনা হয়, আমি 3 টাকা ক্যারিং কস্ট ধরলে 15, আপনি যারা এটা আনলো সে যদি 15 টাকা তার কস্টিং তো সে তার এখানে 2-3 টাকা বা ম্যাক্সিমাম 5 টাকা প্রফিট করা উচিত। অর্থাৎ প্রফিটটা সেটা অ্যাড করেও, জি, এবং খুচরা লেভেলে সে ধরেন যে বিক্রেতা এই খুচরা, তো সে পাইকারি থেকে কিনলো 20 টাকা করে, তো উনি যদি এখন ধরেন যে 5 টাকা বা 10 টাকাও প্রফিট নেয়, তাহলে এই ডাবের বেশি 30 টাকার উপরে হওয়া উচিত না, কিন্তু 60 টাকা পার ডাব। আমাদের এখানে খুচরা লেভেলে খুচরা ব্যবসায়ীরা অনেক বেশি প্রফিট করতে চায়। সেটার কিছু কারণ আছে। কারণটা হচ্ছে আপনি দেখবেন যে কারওয়ান বাজার থেকে 500 টাকার সবজি নিয়ে মহল্লায় বিক্রি করে, উনি কিন্তু 500 টাকার জিনিস 1000 টাকা বিক্রি করে বা করতে চায় বা তার দরকার হয়, বিকজ এই ইনকাম দিয়ে তার ফ্যামিলি রান করতে হয়। ওকে,
তো আমাদের এখানে ধরেন যে খুচরা ব্যবসায়ী একটা দোকানদার পাড়া মহল্লায়, তার ওই দোকান ভাড়া, এটার অ্যাডভান্স, এগুলোর কস্টিংটা এত বেশি হয়ে যায়, সো তার আসলে প্রফিট না করলে সে ফ্যামিলি রান করতে পারবে না। কিন্তু এখানে আমি মনে করি যে সরকার এগেইন কমার্স মিনিস্ট্রি, আমি যেটা বলছিলাম বাবু ভাই এটা একটু অন্যভাবে, আমার কথা হচ্ছে যে আজকে এই যে নাসিকের ব্যাপারটা কালকে মিটিংয়ের সময় দেখলো যে পেঁয়াজ কত, কিন্তু আমার কথা হচ্ছে আমি যেটা মিন করতে চেয়েছি যে একজন ব্যবসায়ী যেভাবে ইন্টারন্যাশনাল মার্কেট মনিটর করে, আমি বললাম যে 24 আওয়ার্স, কমার্স মিনিস্ট্রিরও সেটা মনিটর করা উচিত। সে যদি ওইভাবে মার্কেটটা মনিটর করতে চায় বা রেগুলেট, ঠিক আমি বলবো না, এখনকার যুগে রেগুলেট করাটা আমি সাপোর্ট করি না, কিন্তু এই যে ধরেন যে বরিশালের 10 টাকার ডাব এখানে 60 টাকা বিক্রি হচ্ছে, কনজিউমাররা সাফার করছে, তো এখানে কি সরকারের কিছু করার নাই? এই যে চিনির কথা যেটা বললেন, চিনি হ্যাঁ ওকে এখন আপনার দাম বেড়েছে, কিন্তু আমার দেশে তো এটা একটা এলসি করে ব্রাজিল থেকে আনতে মিনিমাম 2 মান্থস লাগবে, তো তখন প্রাইসটা কি ছিল? কমার্স মিনিস্ট্রি ওইটা মনিটর করবে, সে কোম্পানিরে বলবে যে আপনার এটা তো 2 মাস আগে আনা, তখন প্রাইস ছিল $300, তা আপনি এখন কেন $400 দামে বিক্রি করছেন? প্রতিটা ক্ষেত্রে এটা হয়। এডিবল অয়েল ধরেন যে আমরা কিছু প্রোডাক্টের উপরে তো খুবই আন্তর্জাতিক বাজারের উপরে নির্ভরশীল, তো ওখানে ব্যবসায়ীরা যাতে, আমি বাংলা ভাষায় বলবো যে তারা যাতে খেলতে না পারে, কাস্টমারদের তারা যাতে আপনি কষ্ট না দিতে পারে, সে কারণে কমার্স মিনিস্ট্রির এটা একটা ধরেন যে একটা টিম হতে পারে যারা ইন্টারন্যাশনাল মার্কেট মনিটর করবে, ব্যবসায়ীদের সাথে মিটিং করবে, ব্যবসায়ীদের তথ্য, তারা ব্যবসায়ীদের কথা শুনবে। কিন্তু কমার্স মিনিস্ট্রি যখন এটা দেখাবে ব্যবসায়ীদের যে আপনি 2 মাস আগে এই বাজারে এটার প্রাইস এই ছিল, আপনি আনছেন 2 মাস আগে, 3 মাস আগে, কিন্তু এখন কেন আপনি এই দামে বিক্রি করছেন? তাদের তো এটা তারা করছে না। আমি এই জবাবদিহিতাটাই আসলে তাদের এটা করতে হবে। আপনি অনেক অফিসিয়াল আছে, সরকারি চাকরি আমরা জানি, অনেক অফিসিয়াল আছে, তেমন কোনো কাজ থাকে না, সো সরকারের এটা করা উচিত। এই যে চাঁদাবাজির একটা বিষয়ও বললেন বাবু ভাই, বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট, এটা কিন্তু একটা কস্টিংটা অনেক বাড়িয়ে দেয়। এটা আনফরচুনেট যে কোনো দেশে সরকারের লোকজন, আমি কারো নাম বলছি না, কোনো ডিপার্টমেন্ট, বা উই অল নো যে সরকারের ডিপার্টমেন্ট চাঁদাবাজি করে, এটা ভেরি আনফরচুনেট যে এখনও এই জিনিসটা আমাদের সলভ হলো না। মাননীয় প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের বেতন কত গুণ বাড়িয়ে দিয়েছেন। এখন প্রাইভেট চাকরি থেকে একটা ব্যাংকে যে এন্ট্রি লেভেলে আপনার যে বেতন দেওয়া হয়, আপনি বিসিএস এ এন্ট্রি লেভেলে তার থেকে বেশি বেতন, কিন্তু করাপশন কি কমেছে? এই জায়গায় একটা প্রশ্ন আমি যুক্ত করতেই চাচ্ছি, সরকারি কর্মচারীদের যদি মহার্ঘ ভাতা দেয়া হয় তারপরও বাজার অস্থির হয়ে যায়, সবাই তো সরকারি চাকরি করে না। হ্যাঁ, আর বাবু ভাই যে একটা কথা বলছিলেন যে চিনির ওই যে সরকারি মিলগুলো, সরকারের মিল আপনার বেশিরভাগই এখন বন্ধ আছে, এবং তাদের আমি মনে করি যে সরকার কোনো ব্যবসা করা সম্ভব না, সরকারের ব্যবসায়িক মানসিকতা থেকে সরে আসতে হবে। বিকজ তাদের যে লোক দিয়ে রান করে তারা কেউই ব্যবসায়ী মাইন্ডসেটের না, তারা মনে করে যে আমি তো চাকরি করছি। এই যে ধরেন যে আমার অফিস বিসেক বিল্ডিং এ, ওইখানে অনেকগুলো কোম্পানি আছে, প্রোডাক্ট নিয়ে বসে আছে, একটা প্রোডাক্টও বিক্রি হয় না। ওই যারা বসে থাকে, সে একটা প্রোডাক্ট বিক্রি হোক তাও তার কিছু যায় আসে না, বিক্রি হোক না হোক। সো সরকারের সুগার মিলে প্রোডাকশন হচ্ছে কিনা, ও তো কর্মচারীরা বেতন পাচ্ছে, এটা তো তাদের হেডেক না। জুট মিল একটা বড় কেস। সো সরকারের কোনো ব্যবসায়ী আমি মনে করি করা উচিত না, এগুলোরে কিভাবে প্রাইভেটে দিয়ে ভালোভাবে অপারেট করা যায়, সরকারের সেই চিন্তাটা করা উচিত। বিকজ আমি এটা বলে শেষ করব যে আপনি ধরেন যে যারা প্রাইভেটে বিজনেস করে, আজকে সে সুগার দরকার, আমি এই যে বড় বড় কোম্পানি যারা, এরা ফোনে বলে দিবে যে 5000 টন চিনি রেডি করো, আমি এলসি পাঠাচ্ছি, রেডি হয়ে যাবে। কিন্তু সরকারিতে এটা প্রসেস শেষ হইতে 2 মাস লাগবে। জেনে আসি একটু মোস্তফা আজাদ বাবুর কাছ থেকে, এবং রয়েছে একেবারেই শেষ পর্যায়ে। মোস্তফা আজাদ বাবু, সেক্ষেত্রে সরকারের এই যে বিভিন্ন সংস্থা মনিটরিংও ঠিকভাবে করতে পারছে না, সেখানে আপনি ব্যর্থতা খুঁজে পান কিনা? আর বেসরকারি পর্যায়ে ব্যবসা চলে গেলে আমাদের ব্যবসা, এই যে বাজার, এই অস্থিরতা কমবে কিনা? আমি খুব সংক্ষেপে আপনার উত্তরটি নিতে শেষ পর্যায়ে। সাজ্জাদুর রহমান সাহেব ঠিকই বলেছেন যে ব্যবসায়ীদেরকে করতে দিতে হবে, তবে সরকারের যে চিনি গোলগুলো যে পড়ে রয়েছে এগুলিকে কিন্তু চালু করা প্রয়োজন। এটা সরকার প্রাইভেট সেক্টরে দিয়ে দিতে পারে, কিংবা পিপিপির মাধ্যমে এটা দিতে পারে। আপনার বাজার দেশীয় ভাবে চিনি উৎপাদন বৃদ্ধি করতে হবে,
34,000 মেট্রিক টন থেকে অন্তত 3 লক্ষ মেট্রিক টনে উন্নতি করতে হবে। সুগার মিলগুলো তো যুগের পর যুগ এভাবে ফেলে রাখা সম্ভব উচিত না, এবং সরকারকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই সুগার মিলগুলো প্রাইভেট সেক্টর দিয়ে দিতে হবে, ওপেন টেন্ডারের মাধ্যমে কিংবা পিপিপির মাধ্যমে দিতে পারে, 51-49% শেয়ারের মাধ্যমে। শেষ পর্যায়ে রয়েছে, আমাকে শেষ করতে হবে। সেক্ষেত্রে মোস্তফা আজাদ বাবু, সরকারের কাছে আপনাদের এই ধরনের কোনো প্রস্তাবনা রয়েছে কিনা বেসরকারি পর্যায়ে? অবশ্যই আমরা সরকারের কাছে প্রস্তাব পাঠাবো এই সুগার গুলোকে অ্যাক্টিভেট করার জন্য, পিপিপি অথবা প্রাইভেট সেক্টর ওপেন মার্কেটের মধ্যে ছেড়ে দিয়ে অন্ততপক্ষে এই দেশীয় সুগার মিলগুলোর জন্য অন্তত 30% মার্কেট জন্য কন্ট্রোল করতে পারে, তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমাকে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি সাজ্জাদুর রহমান আপনাকে, ধন্যবাদ হাসিম মোহাম্মদ মাজেদ, এবং ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা আজাদ বাবু আপনাকেও। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করবার চেষ্টা করেছি নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের বাজার এই শিরোনামে, এবং আমাদের বাজার নিয়ন্ত্রণে চলে আসুক সেই প্রত্যাশা তো আমাদের থাকি, কিন্তু সেই জায়গাটা থেকে দিন শেষে জনগণকে যেন সর্বংসহা হয়ে না দাঁড়াতে হয়। এদেশের মানুষ অনেক বেশি সহ্য করতে পছন্দই করে, কিন্তু তারপরও তাদের আওতার মধ্যে থাকুক বাজার, সেই যে প্রত্যাশা সেটা দিয়ে শেষ করতে চাচ্ছি আজকের 21 রাতের এই আয়োজন। ভালো থাকবেন, শুভরাত্রি।